সুপ্রিয় বন্ধুগণ, সম্মানিত দেশবাসী, ভাই বোনেরা, আপনারা অনেকে হয়তো দেখেছেন আমি আজ সকালেই একটা স্ট্যাটাস করেছি ফেসবুকে। স্ট্যাটাসটি ছিল যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নাকি গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় তারা নাকি একটি ভার্চুয়ালি মিটিং করেছিল, মানে ভার্চুয়ালি একটি শুনানি হয়েছিল। ভার্চুয়ালি একটি এই শুনানিতে নাকি তারা ইউনূস সরকারের ইউনূস সাহেব, যে ডক্টর ইউনূস সাহেব যে এখন যে একটা অসাংবিধানিক এবং অবৈধপন্থী সরকার গঠন করেছে, এই সরকারের বৈধতা দিয়েছে। বৈধতা দিয়ে তারা রুলিং করেছে মহামান্য রাষ্ট্রপতির কাছে, তারা নাকি রুলিং করেছে পরামর্শ দিয়ে। রাষ্ট্রপতি এটা নাকি আগে তার কাছে পরামর্শ চেয়েছিলেন। যাক, আপনারা সবাই জানেন আমি এর আগে আমার একটা লাইভে ওই অবৈধ সরকারের পতনের আগে, অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের আগে, এখন তার একটা অবৈধ সরকার ক্ষমতা আছে অলরেডি, কারণ আমরা একটা শেষ করতেই আরেকটা এসে পড়েছে। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। ইনশাল্লাহ তাদেরও যতদিন পতন না হবে আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং তারপর আমাদের আন্দোলন চলবে, সেটা কোনো সংবিধান করে দেওয়া আছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সুপ্রিয় বন্ধুগণ, সম্মানিত দেশবাসীগণ, যে হচ্ছে আপনারা জানেন যে কোনো অপরাধী অপরাধ করলে তার বিরুদ্ধে কী হয়? মামলা হয়। মামলা দেওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্র আইন অনুযায়ী সংশ্লিষ্ট অনেক ব্যক্তি প্রতিষ্ঠান দেওয়া হয়েছে এবং অপরাধী যিনি নিজে ভুক্তভোগী, সে নিজেই মামলা করতে পারে, নিজে বাদী হয়। এছাড়াও আরও অনেক ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে যারা মামলা করতে পারে। যেমন পুলিশ, দেখেন পুলিশ কিন্তু প্রায় সময় নিজে মামলা দেয় অনেক ঘটনায়, ঠিক আছে। তারপর র্যাব মামলা দিয়ে থাকে। এরপর অনেক প্রতিষ্ঠান আছে, ব্যক্তি প্রতিষ্ঠান, তারা এই সকল কাজ করে। অনেক ব্যক্তি প্রতিষ্ঠান থাকে যারা এই সকল বিষয় নিয়ে কাজ করে এবং মামলা দায়ের করে থাকে। সরকারও মামলা দিয়ে থাকে স্বরাষ্ট্র আইন অনুযায়ী। এখন এই যে মামলাটা দেওয়ার পরে অ্যারেস্ট করে, মামলাটা সব কিছু তদন্ত হওয়ার পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কিন্তু সরকার। আপনারা যেটা জানেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে সরকার জারি করতে পারে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাধারণত জারি করা হয়ে থাকে। তারপর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি আরও আছে, আমি সেটা বলছি না, এটা তো অবশ্যই আছে। তারপর অ্যারেস্ট করে কি পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে, তারপর তাকে নিয়ে যাওয়া হয় কোর্টে, চালান করে দেওয়া হয়। কোর্ট তাকে কী করবে? ওই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সেটা পক্ষে বিপক্ষে যে শুনানি, সেটা শুনে তারপর যেটা রিয়েল সত্যিকার অর্থে সে যদি অপরাধী হয়ে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তাকে সাজা দেবে। আর যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে কি ব্যাপকের কালার, এটাই কিন্তু নিয়ম। আর যদি আরেকটা কথা করে বলে রাখতে হবে, যদি সে অপরাধ করে থাকে তাহলে তার অপরাধ অনুযায়ী তার সাজা হবে। সে একটা সামান্য একটা অপরাধ হলে তার মৃত্যুদণ্ড হবে না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু একটা বিশাল একটা ভুলের জন্য, যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড রায় বিধান দেওয়া আছে, সেই ভুলের জন্য তাই কিন্তু কম সাজা দিলে হবে না। 5 বা 6 মাস, 1 বছর, 2 বছর এরকম রায় দিলে, এরকম সাজা রায় দিলে হবে না। এটা আপনারা সবাই জানেন, বুঝেন। তো এখানে কোর্টের ভূমিকাটা খুবই ভালো, গুরুত্বপূর্ণ। এটা আমি অগুরুত্বপূর্ণ বলছি না, তবে কোর্টের যে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট, জুডিশিয়ারি যে ডিভিশনটা আছে, তার চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বলতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ বলতে হবে এক্সিকিউটিভ ডিভিশনকে। এক্সিকিউটিভ ডিভিশন যে মেম্বার হয়, প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স, ডেপুটি মিনিস্টার অ্যান্ড সাব মিনিস্টার্স, তাদের নিয়ে যেটা হয়, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এরাই সব কিছু নীতি থেকে সব কিছু গ্রহণ করে থাকে। তবে এই যে এক্সিকিউটিভ ডিভিশন কিন্তু যে কোনো ধরনের ব্যক্তিকেই নির্বাচিত করলে হবে না। এক্সিকিউটিভ ডিভিশনে আপনার প্রধান বিচারপতি সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে কি? প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স। বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রাখুন, সেটাই মনে করি। আর এই ব্যাপারে আমাদের পদক্ষেপ আছে, ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলা করতে পারবো, দেশের জনগণের প্রত্যাশিত বাংলাদেশ আমরা করতে পারবো, আমরা সে ব্যাপারে আশাবাদী। তো হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট, সরকারও যেহেতু মামলা দিয়ে থাকে, সরকারও অনেক সময় এটা রাষ্ট্রীয় আইন, একটা স্বাধীন রাষ্ট্রীয় আইন, এটা অবশ্যই ভালো যে সরকারও করে কি মামলা দায়ের করে আপিল বিভাগের কোর্টের বিচারপতির উপস্থিতিতে রাষ্ট্রপতি, সরকার কী করে বিচারপতি কী বলে আইনজীবী নিয়োগ করে, যে সাধারণত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ অন্যান্য সরকারি কৌশলী বা সরকারি আইনজীবী যারা, তাদেরকে নিয়োগ করা হয়। বিশেষ করে অ্যাটর্নি জেনারেলকে এটা বেশি করে গুরুত্বপূর্ণ মামলা করতে অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় তাকে। তো অ্যাটর্নি জেনারেল তো সরকারের পক্ষে সে কী করে মামলা নিয়ে, মানে মামলা আর্জি করে আর কি, করে তারপর যদি সেটা সরকারের পক্ষে সত্য হয়ে থাকে ঘটনা, সরকারের কাছে যেটা ঠিক হয়ে থাকে, তাহলে ওই বিচার বিভাগের কাছ থেকে সরকারের পক্ষে রায় আদায় করে থাকে। আমি নিজের বাসায় যেটা বললাম, তো কোর্ট কিন্তু সেটা করে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা অধীনস্থগুলো সেটাই কিন্তু করে। এখন কথা হচ্ছে, আবার যদি দেখেন সুপ্রিম কোর্টে কিন্তু এটা অনেক ইতিহাস আছে, বাংলাদেশে যে সরকার অনেক মামলা দিয়েছে, সেগুলো সরকার অনেক মামলা হেরে গিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেন বা অধীন আদালত বলেন, সেটা একটা ভালো একটা দিক, ন্যায় বিচারে যে এটা আমরা
বলছি যে ন্যায় বিচার বাংলাদেশ থেকে হতে পারে। তার মানে এই নয় যে সরকার যদি হেরে গেছে এই মানে ন্যায় বিচার হচ্ছে। আমি দেখছি বহু রকম দেখছি বাংলাদেশের প্রত্যেকখানে ন্যায় বিচার পাওয়া যায়। এখন কথা হচ্ছে এটা দেখে অনেকে মনে করতো কোর্ট যা দেয় তাই ভালো, অবশ্যই এটা মনে যদি সবসময় তাই করে তাহলে এটা মনে করা স্বাভাবিক। কিন্তু পরে কথা হচ্ছে এভাবে চলতে চলতে হঠাৎ করে যদি কোনো অন্যায় রায় দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এই রায় মেনে নেওয়া যাবে না। ঠিক আছে, কোর্টকে এই ক্ষমতা দেওয়া আছে। এখন কোর্টের রায়ের বিরুদ্ধে কথা বললে এই কোর্ট আমি বারবার এই দেখেছি। আমার খুব সময় আমি এই সময় 2013 সাল, আমি তখন সময়মাত্র এইচএসসি কমপ্লিট করেছি। তখন সুরঞ্জিত সেনগুপ্ত নামে একজন ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যে জেনারেল তথ্যমন্ত্রী ছিলেন, তারপর টাকার বস্তা নিয়ে ধরা খেয়েছিলেন। যাক, আপনারা সবাই জানেন, চেনেন অনেকেই। তো তার একটা ব্যাপার, সে একটা রায় সুপ্রিম কোর্টের নাকি হাইকোর্টের নাকি আপিল বিভাগের একটা রায় নিয়ে সে রায়ের বিরুদ্ধে নাকি খুব কথা বলছিল মিডিয়ার সামনে। তারপর কোর্ট তাকে ক্ষমতা এরপরের দিনে নাকি কয়েকদিনের মধ্যেই তাকে ডেকে নিয়ে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল। একটা কি নিষেধাজ্ঞা আপনারা জানেন? নিষেধাজ্ঞা হচ্ছে আপনি আর কোনোদিনই মিডিয়ার সামনে কথা বলতে পারবেন, এই জন্য একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। অবশ্যই রাষ্ট্রীয় আইনে নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা সেই নিষেধাজ্ঞা মানি, কিন্তু তারপরে যুক্তি হচ্ছিল। কারণ সুরঞ্জিত সেনগুপ্ত যে কথাটি বলেছিলেন তার পক্ষে যথাযথ যুক্তি ছিল না। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাই মনে করি, আমি কিন্তু সেটাই মনে করি। এখন কথা হচ্ছে এটা আমি বিরোধিতা করছি না, সুরঞ্জিত সেনগুপ্তকে কেন এরকম দেওয়া হয়েছিল সেটার বিরোধিতা আমি করছি না। এখন কথা হচ্ছে এই হাইকোর্ট বলেন বা আপিল বিভাগীয় বলেন, হাইকোর্ট বিভাগীয় বলেন বা আপিল বিভাগীয় বা অন্যান্য অধস্থান আদালতই বলেন, তারা যদি কোনো ব্যক্তি কোনো এক রায় দেওয়ার পরে, আমি এখন ডিরেক্টলি বলতে হবে, ক্লিয়ারলি বলতে হবে, হাইকোর্ট বিভাগ অনেক রায় দিয়ে থাকে, হাইকোর্ট বিভাগ অনেক রায় দিয়ে থাকে, এই রায়গুলো আপিল বিভাগ থেকে কী হয়ে যায়? বাতিল হয়ে যায়। ঠিক অধস্থান আদালত অনেক রায় দিয়ে থাকে, এ সকলটা হাইকোর্ট বা হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ থেকে কী হয়ে যেতে থাকে? বাতিল হয়ে থাকে অনেক সময়। মানে যে রায়গুলো থাকে আর কি বাতিল হয়ে থাকে, উল্টারা বিপরীত রায় আসতে পারে বা সংস্কার রায় আসতে পারে, এসে থাকে। তো তাই যদি হয়ে থাকে তার মানে কি হাইকোর্ট বিভাগ হয়তো কাঙ্ক্ষিত রায় দিতে পারে না, এই জন্য আপিল বিভাগে যেতে হয় মানুষকে, আপিল বিভাগ থেকে রায়টা পায়। আবার অধস্থান আদালত থেকে কাঙ্ক্ষিত রায় না পাওয়ার কারণে তো আপিল বিভাগে আবার যায়, পুনরায় যায় বা হাইকোর্ট বিভাগে, আমি যেটা বলেন হাইকোর্ট বিভাগে যাই। ঠিক আছে, অনেক সময় মামলা স্থানান্তর হয়ে যায় হাইকোর্ট বিভাগে, আমি সেটা বলছি আর কি। তাহলে কি এরকমটা হয়ে থাকতে পারে? তার মানে কথা হচ্ছে এর মানে এই নয় যে হাইকোর্ট বিভাগে একটা রায় দেওয়ার পরে বা সুপ্রিম কোর্ট একটা রায় দেওয়ার পরে, অধস্থান আদালত একটা রায় দেওয়ার পরে এই রায় নিয়ে কেউ কিছু বলতে পারবে না, এটা মানে কিন্তু এটা না, অবশ্যই না যে বাংলাদেশে এই ধরনের কোনো আইন জায়গা আছে যে হাইকোর্ট বিভাগের রায় দিয়ে কথা বলতে পারবে না কেউ, আমি সেটা কিন্তু বলতাম। তবে হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব সেটা মনে করে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ বা অন্য কোনো অধস্থান আদালত যে কোনো আদালতে যদি কোনো রায় দিয়ে থাকে এবং যদি ন্যায়সঙ্গত হয়ে থাকে, এই ন্যায়সঙ্গত রায়ের বিপক্ষে কথা বললে তাহলে এটা হাইকোর্ট বিভাগ না, কেন এটা সরকারের একটা দায়িত্ব থাকে, যে বিশেষ করে সরকারের, আমি মনে করি বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব সেটাই মনে করি এটা সরকারের সর্বাগ্রে দায়িত্ব হচ্ছে সরকারের সেটা নিয়ে কাজ করা, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, আইনি পদক্ষেপ গ্রহণ করা। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট কি ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, মানে জুডিশিয়াল রিভিশনকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, তারা এই ব্যবস্থা নিতে পারে। অফকোর্স সেটা অবশ্যই বলে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাকে ভালোই বিবেচনা করে। তো দেখেন, তো আমি আজকে সকালে আমি যখন অফিসে যাই, আমার যাওয়ার আগে আমি এটা দেখি যে এমন একটা নিউজ হয়েছে, খুব সম্ভবত চ্যানেল 24 নাকি দেশ টিভিতে একটা আমার ইউটিউবে এসে দেখলাম যে এটা বাঁচতেছে। তারপর আমি এটা দেখে আমার তখন সময় ছিল, তখন আমি আবার অফিসে গিয়ে তারপর ভালো করে দেখার পরে দেখলাম যে ওরা নাকি বলছে সন্ধ্যা 7টার দিকে একটা মানে ভার্চুয়াল একটা হয়, কী জানি বলে এটাকে, ভার্চুয়ালি মানে একটা ভার্চুয়ালি তারা এই শুনানি শেষ করে তারা এই রুলিং জারি করে। এখন কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আর আপিল বিভাগ যে কোনো রায় দিলে সেটা যে ঠিক রায় সেটা কিন্তু বলার আসলে না, আমি কিন্তু একটু আগে যুক্তি প্রদর্শন করেছি, আপনারা তো বুঝতে পারছেন। এখন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ যে রায়টা দিয়েছে, যে রুলিংটা করেছে, আসলে কি এটা সেই ঠিক? অবশ্যই ঠিক না। আমরা এই রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় শুনানি রুলিং দিয়েছে এই বিষয়ে সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী, আমরা সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, মানে খুব ভালোভাবে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা শুধু তাই করছি না, আমরা এটাও বলছি দেশের ভবিষ্যৎকে চিন্তা করে আমার স্ট্যাটাসে যে বিষয়গুলো উল্লেখ আছে, যে উল্লেখগুলো কী আছে আমি সেগুলো তো এখন বলি। যে একটা হচ্ছে এতে করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত করতে পারে, অবনতি করতে পারে। এরপর হচ্ছে দেশের যে আমরা যে সংবিধানে 15 সংশোধন আনা হয়েছিল, অনেক চিন্তা ভাবনার ফলে, অনেক কষ্টের পরে, পরিশ্রমের ফলেও কিন্তু সংবিধানে 15 সংশোধনে এনে আনা হয়েছিল। আপনারা জানেন 2006 সালে যে বিএনপি সরকারের হাতে ক্ষমতা সরকার যাওয়ার পরে
মইনুল ফখরুদ্দিন সাহেব এই দেশের সাধারণ নিরীহ জনগণের উপর কী নির্যাতনা তারা চালিয়েছিল, কী দুষ করেছিল সাধারণ জনগণ, কী দুষ করেছিল পলিটিক্যাল পার্টিগুলো। আমি সেটা বলছি না যে কোনো অপরাধ দিকে যে সাজা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমি বলছি না। তার মানে কেন এই দেশ একটা স্বাধীন রাষ্ট্র অর্জিত হয়েছে 1971 সাল 26শে মার্চ। সেই 1926 মার্চ স্বাধীনতা অর্জিত হওয়ার পরেও 2007 সালে মইনুল ফখরুদ্দিন সরকার কেন দেশের জনগণের উপর সাধারণ নাগরিকদের উপর এরকম স্টিম রুলার চালিয়েছিল? হোয়াট ইজ দিস? যেখানে একটা কলোনিয়াল স্টেট ছিল বাংলা তৎকালীন সময়ে, তখনও তো ওই দেশের গভর্নমেন্ট এরকম স্টিম রুলার চালাতে পারে নাই, কেন করবে? তারপর এরশাদ সাহেবের শাসন আমল তো সবাই জানে। আমি তার যদিও ভালো দিক আছে, আমি ভালো দিকগুলো বলেছি অনেক সময়, বিভিন্ন সময় বলেও থাকি। তার মানে এই নয় যে আমি সে একজন সামরিক বাহিনীর প্রধান হয়ে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিল এবং সেটাকে সামরিকরণ থেকে বেসামরিকরণ করেছিল এবং আরও স্থায়ীকরণের চেষ্টা করেছিল। জিয়াউর রহমান সরকার আমি যত বলেই বললাই কেন, তার মানে এই নয় যে আমি সামরিক শাসনকে মানছি। এটার জন্য তো দেশ স্বাধীন হয়নি যে সামরিক বাহিনী দেশ শাসন করবে, বারবারে তার ক্ষমতা আসবে। পলিটিক্যাল পার্টিগুলোকে, সরকারকে, যারা কিনা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী করে তারা কয়েকজন মিলে একটা সরকার গঠন করে, স্থানীয় পর্যায়ে অনেক জনপ্রতিনিধি নির্বাচিত হয়, অনেক মনোনয়ন দিয়ে থাকে। হ্যাঁ, তো বিশেষ করে আমি সংসদটা নিয়ে বলবো, সংসদ সদস্য নির্বাচিত হয়, তাদের মধ্যে কয়েকদিন মিলে সরকার গঠন করে। তার মানে কি এটার জন্য যে এই সেনাবাহিনী তাদেরকে না মেনে, তাদেরকে সহযোগিতা না করে, তারা নিজেরা যাতে পরবর্তী ম্যাচ শেষ হওয়ার আগে একটি ঝামেলা হয়ে গেলে বা কোনো একটা কিছু ঘটে গেলে তারা সুযোগের সদ্ব্যবহার করে অবৈধ পন্থায়, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা গ্রহণ করবে। এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে? অবশ্যই না, দেশ সেটার জন্য স্বাধীন হয় নাই। আমি যে আমার স্ট্যাটাসে যেটা উল্লেখ ছিল যে দেশ যে সংবিধানের ৫০ সংশোধন আনা হয়েছিল অনেক চিন্তা ভাবনার ফলে, অনেক গবেষণার ফলে সংবিধানের ৫০ সংশোধন আনা হয়েছিল। বিশেষ করে 7 ক যে উপনুচ্ছেদটা সেটা যোগ করা হয়েছিল। এখানে বলা হয়েছিল যে অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করাটা সেটাকে দূরীভূত করা হয়েছিল, যে কোনো সংবিধান বাতিল, স্থগিত, রহিতকরণ কিছুই করতে পারবে না কেউ অবৈধ পন্থায়। আর যদি কেউ করে তাহলে তার অপরাধ হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং প্রচলিত আইনে সে সাজা ভোগ করবে। এটা মানে ব্যাখ্যাটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার যে আইন আছে, রাষ্ট্রদ্রোহী যে আইনটা আছে, রাষ্ট্রদ্রোহিত আইন, সেই আইন অনুযায়ী সে সাজা ভোগ করবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা বিবেচনা করে। এছাড়া অন্যান্য যে আইন আছে সেগুলো যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেগুলো অ্যাপ্লিকেবল করা যেতে পারে। তো বিশেষ করে রাষ্ট্রদ্রোহিত আইনটা সেখানে অ্যাপ্লিকেবল, যেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ এখানে বলে দেওয়া আছে এটা। তো এই যে তারা এমন একটা রায় দিল যেখানে সংবিধানের ৫০ সংশোধনের অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পথটা রুদ্ধ করে দেওয়া হয়েছিল, যেটা রিয়েল, সংবিধানসম্মত, আইনসম্মত, ন্যায়সঙ্গত এবং সামাজিক মূল্যবোধ সম্পন্ন, এবং এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এটাই উচিত ছিল। আপনারা সবাই জানেন মইনুল ফখরুদ্দিন সরকারের সময় দেশের জনগণ কতটা স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছিল। এছাড়াও অন্যান্য সামরিক শাসনের বেলায়, সামরিক শাসন সবাই জানেন, এদের অনেকে পারছেন আমরা সামরিক শাসন মেনে নিতে পারি না। সামরিক শাসন দেশের ভালো আনে না। ওরা সাধারণভাবে মানে আপাত দৃষ্টিতে যত ভালোই করো না কেন, ওরা কিন্তু স্থায়ীভাবে ভালো করতে পারে না। আর যদি তাই দরকার হতো তাহলে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সোশ্যালিস্ট গভর্নমেন্ট, ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট, তারপর যারও যে অন্যান্য গভর্নমেন্টগুলো আছে, ইসলামিক গভর্নমেন্ট, ইসলামিক রুলিং সিস্টেম যে গভর্নমেন্টগুলো হয়, ঠিক আছে, রাজতন্ত্র, এই ধরনের গভর্নমেন্ট চালু হওয়ার বা ইতিহাসের সেই প্রাচীনকাল থেকে চালু হয়ে আসার কোনো প্রয়োজন ছিল। তাহলে একটাই চালু হতো, সেটা কি? সামরিক সরকার। আর আপনারা জানেন ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট সিস্টেম। ডেমোক্রেটিক সিস্টেম ইজ দ্য বেস্ট রুলিং সিস্টেম। আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্রন্ট সেটাই বিবেচনা করি। সামরিক বাহিনী কিন্তু এই কাজটা করতে পারে না, সরকারকে সহায়তা না করে, অথবা কোনো সরকার যদি ব্যর্থ হওয়ার দিকে থাকে, তাহলে যে পরবর্তী যে সরকার নির্বাচিত হতে পারে বা উপযুক্ত যোগ্য ব্যক্তি তাকে সে বা তারা এককভাবে বা সামষ্টিকভাবে যারা বা দেশের জনগণ ভালো মনে করে তাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে পারে না। যদিও আমি যে এখানে এই যে সাংবিধানিক আইনি যে বাধা নিষেধ আছে আমি সেগুলো কিন্তু বাইরে বলছি না, অবশ্যই যেটা করতে হয় সেটা কি আইন অনুযায়ী করতে হবে, সেই অনুযায়ী বলছি। সরকারি কর্মচারীদেরকে বলা আছে আপনারা কোনোদিন কী করতে পারবেন না, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে মানে কি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে, রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণ করতে পারবেন। আর যদি কেউ করে তাহলে তার কি মানে যথাযথ সাজার বিধান রাখা আছে সেগুলো হবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো সামরিক বাহিনী যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তাদের কিন্তু সেটা কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি জানি না কোন পার্টি তাদেরকে কোনটা মনে করে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্রন্ট প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি তাদেরকে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বিবেচনা করে। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রত্যেকটা সরকার আইনজীবী, প্রত্যেকটা বিচারপতিকে, প্রত্যেকটা জাজকে, মানে সরকারি যাই বলেন, এরা যারা আছে প্রত্যেককেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্রন্ট সরকারি কর্মচারী হিসেবে বিবেচনা করে, গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বিবেচনা করে। তার মানে এই যে যেগুলো সব, এই যে আইনটা সরকারি কর্মচারী বিধিমালা যে আইনটা, এই আইনটা আপনাদের ক্ষেত্রে, আপনাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যাক, আমি ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে সুপ্রিম কোর্ট যে কোনো রায় দিলে সেই রায়টাকে মাথা পেতে মেনে নিতে হবে এরকম কথা নয়। রাষ্ট্রীয় আইনে উল্লেখ আছে যে রায়ের বিরুদ্ধে কী করা যাবে, আপিল করা যাবে। এটা মানে যে আমি এটার বিরুদ্ধে কিছু বলতে পারলাম না।
এটা কিন্তু হবে না, এটা অন্যায়, সম্পূর্ণ অন্যায় যদি এরকম করা হয়। তো সুপ্রিম কোর্ট আপিল বিভাগে যে রুলিংটা তার করেছে এটা কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কোর্ট মেনে নেয়নি। আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব এই রায়ের বিরুদ্ধে, এবং একটা অবৈধ, অগ্রহণযোগ্য, অসাংবিধানিক, অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারকে কীভাবে তারা বোঝাতে দেয় আমরা সেটা বুঝতে পারি নাই। দেশের ভবিষ্যতের চিন্তা না করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চিন্তা না করে, বিশেষ করে যে বিষয়টা যে সংবিধানের 75 সংস্থার যে কারণে আনা হয়েছিল সেটাকে সম্পূর্ণকেই অস্বীকার করা হলো, এবং এটা যে প্রয়োজনীয়তা যে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখার জন্য দেশের ভবিষ্যতের চিন্তা করি যে অবৈধ পন্থায়, অনৈতিক পন্থায় স্বৈরশাসক বা অন্যান্য শাসক মানে সামরিক শাসক যাতে ক্ষমতা না আসতে পারে, অবৈধ পন্থায় কেউ ক্ষমতা না আসতে পারে, এই বিষয়টা বিবেচনা করে সোনার বাংলাদেশ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে যে ধরনের পদক্ষেপ হয়েছিল দিতে চাই। আমি বলছি না এদের শুধু আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগের রুলিং সিস্টেম সময় জানি, আমি সেটাই বলছি না। তাহলে যে এই যে সোনার বাংলাদেশ অনেকে বলেন, অনেক রাজনৈতিক দল নিরপেক্ষ ব্যক্তি বলেন, সুযোগ সমাজ অনেকে বলে থাকেন, তাহলে কেন আপনারা বলছেন? আপনারাই তো অবৈধ পন্থা রাষ্ট্র ক্ষমতায় আসার পথ সুযোগ করে দিচ্ছেন। আমি সুশীল সমাজের উদ্দেশ্য করছি, অন্যান্য সংস্কৃতি ব্যক্তি বলেন, যারা এই সকল মিলে কথা বলেন, আপনারা বলেন সোনার বাংলাদেশ চান, তাহলে সোনার বাংলা যদি চান তাহলে অবৈধ পন্থা রাষ্ট্র ক্ষমতা থেকে ঠিক কীভাবে আপনার বোঝাতে দেন, কীভাবে আপনারা মেনে নেন? সুপ্রিম কোর্টের আপিল কীভাবে এই যে ইউনুস সরকারের মানে শপথ নেওয়ার কোনো কী বলে সমস্যা হবে না যেটা। যাই হোক, যে আমি হ্যাঁ এই বিষয়টা বলে আমি শেষ করে দিচ্ছি। কথা হচ্ছে যে রুলিং সুপ্রিম কোর্ট অবশ্যই তারা টেনে করতে পারে, 156 অনুচ্ছেদ সেটা ক্ষমতা প্রয়োগ করতে পারে। তার মানে এই নয় যে শুধু তাদের কাছে বিকল্প কোনো হয়, যেহেতু রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছিল, অ্যাডভাইস চেয়েছিল, তার মানে এই নয় যে এছাড়া কোনো অ্যাডভাইস ছিল না তাদের কাছে। আমি এখনও বলা যাবে, আমি গতকালকে একটা লাইভে বলেছি যে যেহেতু এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, তাহলে শুধু মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন তফসিল ঘোষণা করেই নির্বাচন দিয়ে দিতে পারবে, ঠিক আছে? আর তাদেরকে নিরাপত্তা দিয়ে অফিস করানো না, তাদেরকে আমি জানি এদের কী কী পদক্ষেপ নিতে পারতো মহামান্য রাষ্ট্রপতি, আমি সেটা বলছি না, কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা কিন্তু আমি জানতাম কী ধরনের নিতে পারতেন সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান, বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি কী ধরনের পদক্ষেপ নিতে পারতেন এই পরিস্থিতিতে, আমি সেটাও জানি। কথা হচ্ছে যে শুধু নির্বাচন দিয়ে দিলে কিন্তু হয়ে যেত, তাহলে সাংবিধানিক যে বাধ্যবাধকতা 3 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত এবং একটা সরকার গঠিত হয়ে যেত, যেটা ছিল গণতান্ত্রিক হয়তো সরকারটা, আর কি নিয়মতান্ত্রিক, সংবিধানসম্মত, আইনসম্মত এবং কি বৈধ হইত। কিন্তু এখন যে যারা অলরেডি শপথ গ্রহণ করেছেন তারা সবাই কি অবৈধ, তাদের ক্ষমতা গ্রহণ অবৈধ, ক্ষমতা দেখাও অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। তো হচ্ছে এই সংবিধানের 7 অনুচ্ছেদ এটার প্রতি জনগণের আর কি নেই। এই রায়ের ফলে এই ধরনের এই যে রুলিংটা করেছে, রুলিং করে এই ধরনের এই থেকে জনগণের আস্থা কমে যাবে, আস্থা নষ্ট হয়ে যাবে, আস্থা হারিয়ে ফেলবে, কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। সংবিধানের 7 অনুচ্ছেদ সংবিধানের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তো সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, এখানে 49(7) অনুযায়ী যে প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটাও কি এখানে অস্বীকার করা হয়েছে কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তারপর হচ্ছে এখানে এই রুলিং দেওয়ার ফলে, রুলিং যদি বাতিল না হয় তাহলে সেটা আমি বলছি, এই রুলিং দেওয়ার পরে ফলে কি হতে পারে যে বারবারই একটা অসাংবিধানিক অবৈধ সরকার, অবৈধ সুযোগ সন্ধানী যে কর্তৃপক্ষ যারা আছে তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণের দিকে সম্ভাবনা বেড়ে যেতে পারে, যে কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বাংলাদেশের গণতন্ত্র হুমকিতে তো পড়বেই, সেটা মানে বিরূপ আকার ধারণ করতে পারে। সংবিধানের 13শ সংশোধনী আমি গতকালকে আমার লাইভের মধ্যে বারবার দ্বাদশ সংশোধনী বলেছি, পরে আমরা এটা খেয়াল আসে যে আসলে দ্বাদশ সংশোধনী 13শ সংশোধনী, পরে আমি লিখে দিয়েছি যেটা আমি জানি আমি আন্তরিকভাবে দুঃখিত। সংবিধানের 13শ সংশোধনী বাতিলের মানে যে হাইকোর্ট থেকে যে রায়টা ছিল, সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা ছিল, এই রায়ের পূর্ববর্তী পর্যায়ে 15শ সংশোধনী আনা হয়েছিল। এই 13শ সংশোধনীর এই রায়ের ফলে 13শ সংশোধনীর সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিন্তু কম রক্ত জ্বলে নেই দেশে, আমরা কিন্তু সেটা জানি। যদিও আমি তখন ছিলাম চাইল্ড ছিলাম, আন্ডার 18 ছিল আমি, তারপরে কিন্তু আমি এটা কম জানি না, এটা নিয়ে কিন্তু অনেক রক্ত ঝরেছে। এবং এই আজ থেকে 5-6 মাস 7-8 মাস আগে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা অনেকে হয়তো জানেন। আজ থেকে 7 থেকে 8 মাস আগ পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, আমি নাম স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল সেটার পক্ষেই তারা আন্দোলন সংগ্রাম করে আছে। মানে কথা হচ্ছে সে 2011 সাল খুব সম্ভবত নাকি 10 সালের রায়টা হয়েছিল, তো তারপর থেকে 2023 সাল, কত বছর, প্রায় 12-13 বছর পর্যন্ত কিন্তু অনেক মহল, অনেক ব্যক্তি প্রতিষ্ঠান সেটার পক্ষে কাজ করে আছে, রক্ত কম ধরে নাই, হতাহতের ঘটনাও কম ঘটে নাই। তাহলে এই আপনারাই আবার কীভাবে এই ধরনের এই সংবিধানকে এক করে এই সংবিধানের প্রতি মানে
যথাযথ শ্রদ্ধাবর্ষ না করে আপনার এই রুলিং দিয়ে দেন মহামান্য রাষ্ট্রপতিকে। আর মহামান্য রাষ্ট্রপতি আমাদের সাথে কোনো আলোচনাই করেন, আমাদের সাথে আলোচনা করলে আমরা হয়তো এটা এই দিকটা মহামান্য রাষ্ট্রপতি অবগত করতাম ভালোভাবে। কারণ আমরা তো দেশের পক্ষ শক্তি, আমরা তো যাই তাই করে করতে পারি না। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যাই তাই করতে পারি না, সংবিধানে সীমা লঙ্ঘন করতে পারি না, অসাংবিধানিক পথে ক্ষমতা গ্রহণ চাইতে পারে না, ক্ষমতা চাইতে পারে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। আমরা এদেশের ভালো মন্দ নিয়ে ভাবি, এদেশে ভালো চাই, আমরা এদেশের জনগণের ভালো চাই। যাক, এই যারা বলছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই মহামান্য রাষ্ট্রপতি দেওয়া রুলের পরিপ্রেক্ষিতে যে বৈধতা ইউনূস সরকারকে দেওয়া হয়েছে, ডক্টর ইউনূস অসাংবিধানিক অবৈধ ডক্টর ইউনূস সরকারকে দেওয়া হয়েছে যে বৈধতা, এই বৈধতার পরিপ্রেক্ষিতে দেওয়ার জন্য যে বৈধতা দিয়ে যে রুলিংটা করা হয়েছে, এই রুলিংয়ের ফলে দেশে অসাংবিধানিক অবৈধ ইভেনকি সামরিক সরকারও অবৈধ পন্থায় ক্ষমতা গ্রহণ করার পথকে সুগম করা হবে এই রায়ের ফলে। এতে করে সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং যে কোনো গণতান্ত্রিক সরকারের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশে। তো আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট জোর দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে, বিশেষ করে সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে যে আপনারা এটা আবার রিভিউ করেন। যে রুলিং করা আছে রুলিংটা রিভিউ করতে হবে। আপিল বিভাগে লিপ্ট আপিলের নিয়ম ছিল না, আমি জানি এই ঘটনা, তো লিপ্ট আপিল করা হয়েছে, আপিল রিভিউ বিধান হয়েছিল, করা গিয়েছিল। তো এই ধরনের কথাবার্তা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টে বলে লাভ নেই। আমরা কিন্তু এই রায়ের পরিপ্রেক্ষিতে অনেক ডিগ্রি আছে হাইকোর্ট থেকে, পরবর্তীতে অন্যান্য বিচারপতি এবং যথাযথ তথ্য প্রমাণটি ডিগ্রি বাতিল হয়ে গেছে। আপনারা সেটা ভুলে যাবেন না, আমি সংশ্লিষ্ট ব্যক্তি করে বলছি। তা আমরা এই রায় যে রুলিং করেছি রুলিং আমরা মেনে নেয়নি, এবং এই দায় যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি চাপ সৃষ্টি করে যদি এরকম নিয়ে দেওয়া হয় তাদের বিধানগত ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট। আর সুপ্রিম কোর্ট আপিল বিভাগ মাইনে তারা অনেক কিছু, তাদের ঊর্ধ্বে ব্যক্তি অনেক আছে, আপনারা জানেন। তাদের ঊর্ধ্বে ব্যক্তি হচ্ছে পদ থেকে মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আর অনেক ঊর্ধ্বে ব্যক্তি আছে। যদি মানুষ এখন প্রাইম মিনিস্টার পদ যিনি পদে গিয়ে তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বিশেষ করে যে এই যে অবৈধ পন্থা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে যে অপার সুযোগ অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে, সেটাকে অবশ্যই রহিত করতে হবে। এই রুলিং প্রত্যাহার করতে হবে। ডক্টর ইউনূস সরকারি বৈধতা দিয়ে যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ যে বৈধতা দিয়ে যে রুলিং করেছে, এই রুলিংকে প্রত্যাহার করে নিতে হবে, আর না সেটা বাতিল করতে হবে। যাই প্রত্যাহার ব্যর্থ যদি একই অর্থে কেউ বিবেচনা করেন তাহলে সেটাই করেন, সমস্যা নেই। জয় বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী।